আমার মনে হয় যে মুশফিক ওই জায়গাটাতে একটা সুন্দর শব্দ চয়ন করেছে আজকে শুরুতে, এবং পরে রবিউল ভাই কন্ট্রিবিউট করেছে যে আলোচনাটা করা যাচ্ছে এখন, যে এবং উনি একটা সুন্দর, আই অ্যাপ্রিসিয়েট ইউর স্টেটমেন্ট, যেটা সব দলেই এই দুর্বৃত্তটা আছে, এবং রনিভাবে সুন্দর করে বললেন অথবা আওয়ামী লীগকে ডিফাইন করে, বাট এটা এই দেশের বাস্তবতা। বাট এই নতুন বাস্তবতা আমার মনে হয় দুই দিক থেকে আমি তহিদ আলোচনাটা করতে চাই। একটা হচ্ছে যে প্রথম হচ্ছে মানসিকতার পরিবর্তন দরকার, যে আমাদের কিছু কিছু ইন্টারন্যাশনাল মডেল অফ পলিটিক্যাল ফাইন্যান্সিংটা এটা অ্যাকসেপ্ট করা দরকার। যেমন যদি ওরা যদি বলে থাকে যে বিভিন্ন কোম্পানি থেকে আমাদেরকে টাকা দিয়েছে, এটা তো অ্যাকসেপ্টেড মডেল, এখন আমাদের গ্রহণ করতে অসুবিধা হচ্ছে। আমাদের জাপানের উদাহরণ নেই, জাপান এটাকে লিমিট করে দেয় যে তুমি এত টাকা পর্যন্ত কর্পোরেট থেকে নিতে পারবে, কিন্তু আমেরিকা কিন্তু এটা লিমিট করে না। যেহেতু আজকে আলোচনাটা এটা নিয়ে হবে, এটা নিয়ে আগেও আমি কাজ করেছি, কয়েকটা জিনিস একটু হাইলাইট করতে চাই, ইফ ইউ অ্যালাউ মি। যে ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ফাইন্যান্সিং দেখলে 6টা মডেল বা 5টা মডেল আমরা দেখতে পাই। ফার্স্টটা কি, যে বিভিন্ন দেশে সরকার থেকে অনুদান দেওয়া হয়, যেমন স্পেনের কথা বলতে পারি, জার্মানির কথা বলতে পারি, সুইডেনে, কানাডায় সরকার থেকে একটা নির্দিষ্ট অনুদান দেওয়া হয়। এখন আপনি বলবেন যে এইসব তো উন্নত দেশ, এখানে এই মডেলটা হবে কিনা, বাট লেট আস স্টার্ট দিস, যেটা একটা প্রক্রিয়া। 2 টাকা হলেও সরকার দিবে, যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে সরকার 5 লাখ টাকা দিবে। এই মানসিকতার এই জায়গাটা কিন্তু পরিবর্তন দরকার। 2 নম্বর কি হয়, যে ব্যক্তিগত অনুদান, যেটা জামাত ইসলামের একটা এক্সিস্টিং মডেল আছে। আর বিএনপির মডেলটা অতটা কাঠামোবদ্ধ না হলে তাদের প্রোগ্রামগুলোতে অনেক ক্ষেত্রে বড় বড় নেতারা কন্ট্রিবিউট করে এবং তাদের কর্পোরেট হাউসগুলো কন্ট্রিবিউট করে, যেটা আপনি যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে, যুক্তরাজ্যের ক্ষেত্রে খুবই একটা ওপেন পলিটিক্যাল সিস্টেম। এবং আপনি জানেন যে যুক্তরাষ্ট্রে একটা সিস্টেমে আছে যে পলিটিক্যাল অ্যাকশন কমিটি থাকে বড় বড় কর্পোরেটগুলো, যে কোন কোন দলকে আমি চাঁদা দেবো, কেন চাঁদাটা দেবো, আমার কি লাভ হবে, এটা তো স্পষ্ট, তো এটা তো সারা দুনিয়াতে প্রকাশ করে। এবং তাদের দে হ্যাভ কমিটি, বড় বড়, আমি তো বললাম যে পলিটিক্যাল অ্যাকশন কমিটি থাকে, যে আমার পলিটিক্যাল লবিস্ট কে কে হবে। জাপানেও এটা আছে, যে কারা কারা আমার জন্য লবিং করবো, তাদেরকে আমি ফাইন্যান্স করবো। এরপরে আসে আরেকটা থার্ড যেটা হয়, যে কর্পোরেট ফাইন্যান্সিং, যেটা একটু আগে আমি টাচ করলাম, তৃতীয় যে মডেলটা, কর্পোরেট হাউস প্রমোট করবে, ফাইন্যান্স করবে। এটা বিএনপির ক্ষেত্রে এটা এস্টাবলিশড, হয়তো বা তারা স্পন্সার্ড বাই লেখে না, বাট বড় বড় ওনাদের নেতারা যারা আছেন, ও যে কথাটা বললো, মুশফিক যে কথাটা বললো, যে তাদের দলেও এরকম কর্পোরেট পিপুল আছে হু ক্যান কন্ট্রিবিউট। ফোর্থ যেটা হয়, যে সদস্যদের চাঁদা, এটা আমাদের আবারও জামাতের একটা মডেল এখানে আছে। বিএনপিটা আবারও একটু অ্যাবসোলিউট না, বাট অ্যাবস্ট্রাক্ট হলে আমরা জানি যে তারা চাঁদা দিয়ে, নেতারা তাদের ব্যবসাপাতি দিয়ে কন্ট্রিবিউট করে, অন্য দেশেও আছে। 5 নাম্বার কি হয়, যে রাজনৈতিকভাবে তহবিল সংগ্রহ করে, যেমন ইউকেতে, আমেরিকাতে ডিনার অফার করছে, বা কোনো ডিসকাশন অফার করে, ভিজিট অফার করে, ফটোগ্রাফি, ফটোশ্যুট করা যায়, সেটা অফার করছে। আমাদের এখানে মানসিকতাটার প্রথম পরিবর্তন দরকার, যে একটা পলিটিক্যাল পার্টি কীভাবে চলবে, তার তো একটা উপার্জন থাকতে হবে, কোনো একটা সোর্স থেকে ইনকাম আসতে হবে। তো আমি যে মডেলগুলোর কথা বললাম, সর্বশেষ যোগ করে, যেহেতু সময়ের স্বল্পতা, যে একেবারে কাছের যে দেশ, ইভেন ভারতেও কিন্তু পোস্টার ছাপানোর টাকা দেয় সরকার, যে একটা ছাপানোর টাকা দিচ্ছে। বা ধরেন অন্য দেশে যদি আমি উদাহরণ দিই, যে ফ্রান্সে আপনার টেলিভিশন বা রেডিওর টাইমগুলো ফ্রি করে দেয়, যে আপনার এই সময়ে আপনি অন এয়ারে প্রচার করবেন আপনার। তার মানে কি, রাজনৈতিক দলগুলোকে সরকারের এক ধরনের ফ্যাসিলিটেট করতে হবে। সেকেন্ডলি, যে রাজনৈতিক দলগুলো যে পরিবর্তনটা করবে অর্থনৈতিক ব্যবস্থাপনার, সেটা সমাজকে অ্যাকসেপ্ট করবে। এটা অ্যাকসেপ্টেড মডেল, টাকা তুলবে, ব্যক্তিগতভাবে দিবে। এটাকে কতটা স্বচ্ছ করা যায়, সেটা একটা দিক। দ্বিতীয় আর একটা দিক হচ্ছে যে রাজনীতি আমাদের এখানে রবিউল ভাই আসতেন, সেলিম ভাই প্রবলি ওনারা সিনিয়র, যে রাজনীতিবিদদের আমাদের এখানে একটা পেশা থাকতো, আর এখন হয়ে গেছে রাজনীতি পেশা। তারপরে আপনি ইনকামের জন্য আর কোনো সোর্স নেই আপনার, অর্থাৎ রাজনীতি রাজনীতিবিদ না, রাজনীতিজীবী। স্ট্যান্ডে চাঁদাবাজি করবেন, আপনি টেন্ডার করবেন, আপনি দখলদারিত্ব করবেন, ওইটাই আপনার রাজনীতির বক্তব্য দেওয়ার মধ্যে, ওইটা আপনার পেশা, অর্থাৎ ওটা আপনার ইনকাম এবং জীবন ধারণ এবং রাজনীতি সব একটা পেশা। কিন্তু একটু যদি ইফ উই গো ব্যাক, ইভেন জিয়াউর রহমানের উদাহরণ যদি আমি দেই, ওয়ান অফ দি বেস্ট এক্সাম্পল, যে উনি পেশাজীবীদের নিয়ে, যারা ভালো ওই সময় শিক্ষক, লয়ার, ডিপ্লোম্যাট, তাদেরকে নিয়ে কিন্তু উনি একটা পেশাজীবী শ্রেণীকে আনতে পেরেছিলেন বলে প্রথম দিকের বিএনপির নেতৃত্ব কিন্তু একটা সুশীল নেতৃত্ব তৈরি করতে পেরেছিলেন, যারা ওনার যে রাজনৈতিক 19 দফা থেকে শুরু করে এগুলো তৈরি করা, ইলেকশন ম্যানিফেস্টো এবং পরবর্তীতে সরকারে আসাতেও হেল্প করেছিলেন। সেই মডেলটা কিন্তু হারিয়ে গেছে, ওটা নাই। তার মানে যতদিন আপনার জীবন নির্বাহের জন্য রাজনীতি হবে, আর যতদিন আবার রাজনীতি আপনার পেশা হবে, এটার থেকে বের হওয়া কঠিন। যে জায়গাটাতে আমার মনে হয় যে ইম্পর্টেন্ট যে জায়গাটা কাজ করা, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যদি খোলাখুলি এই মডেলটা অ্যাকসেপ্ট করে, যে এই মডেলটা
নির্বাচন কমিশনকে ওটা অ্যাকসেপ্ট করাতে হবে। আরপিওতে ওই সংস্কারটা লাগবে যে এই ক্ষেত্র থেকে ইনকাম হলে এটা বৈধ, তার অডিট জমা দিতে হবে। আবার আরপিওতে অ্যামাউন্টও ইনক্রিজ করতে হবে, ভোটের ক্ষেত্রেও সেটা ইনক্রিজ করতে হবে, প্রার্থীর ক্ষেত্রে ইনক্রিজ করতে হবে, পার্টির ক্ষেত্রেও করতে হবে। এটা একটা দিক। আর হচ্ছে যারা রাজনীতিবিদ এবং রাজনীতি কর্মী, তাদের একটা পেশা থাকতে হবে। থার্ড জিনিসটা ইম্পর্টেন্ট, যদিও আবার জামাতের উদাহরণটা আসবে, যে পলিটিক্যাল ইকোনমি, তারা এক ধরনের সিস্টেম, ইবনে সিনা, বিভিন্ন কলেজ, বিভিন্ন কোচিং, ইনস্টিটিউশন ডেভেলপ করেছে। সো রাজনৈতিক দলগুলোকে চিন্তা করতে হবে যে পলিটিক্যাল ফাইন্যান্সিং কীরকম হবে। এটা এনসিপির ক্ষেত্রে যেমন, বিএনপির ক্ষেত্রে তেমন, সেলিম ভাইয়ের ক্ষেত্রে, সবার জন্য। এবং যদি এই তিনটা কাজ আমরা না করতে পারি, একটা হলো ফেয়ার এক্সপ্যান্স ফর দি পলিটিক্স, সেকেন্ড ওয়ান রাজনীতিবিদের পরিবর্তন, মানসিক অর্থাৎ পেশা এবং রাজনীতি ভিন্ন থাকবে, রাজনীতি হবে মানব সেবার জন্য, আমার ইনকাম সোর্স থাকবে। আর তৃতীয়ত হচ্ছে যে আপনার একটা পলিটিক্যাল ফাইন্যান্সিং সিস্টেম ডেভেলপ করতে হবে, যেখানে তার পলিটিক্যাল যে অ্যাক্টিভিস্ট, তারা ওই সিস্টেমের মধ্যে আয় ইনকাম করবে। এছাড়া আপনার, এবং এটাই সময় এই সিদ্ধান্তগুলো। কিন্তু আমাদের এখানে একটু প্রশ্ন রাখি যে মামুন স্যার, সেটি হচ্ছে যে নির্বাচন কমিশনের যে আইন আছে, যে আইনের রাজনৈতিক দলগুলো পরিচালিত হয়, নির্বাচনের সময় তার যে আয়বার হিসাব দিতে হয়, সেক্ষেত্রে যে কি হয় সেটা তো আমরা সহজেই অনুমান করতে পারি। কিন্তু এটি স্বচ্ছতা, জবাবদিহিতার মধ্যে আনতে গেলে যে ভয়গুলো রাজনৈতিক দলগুলো পায়, সেটি কি এই বাস্তবতায় নতুন করে তো এখান থেকে শুরু করা যেতে পারে? অবশ্যই। এখন প্রশ্ন হলো যে এটি প্রকাশ পেলে আসলে যে ভয়ের জায়গাটি, তারা ভাবে যে জনসমর্থন কমে যাবে, মানুষ ভাববে যে এতদিন ধরে এই দলটা এইভাবে অর্থ উপার্জন করেছে, এই ভয়গুলো নিয়ে কি আর বেশি ভয় পাওয়ার সুযোগ আছে? নির্বাচন আরপিও অনুযায়ী আপনি ঘোষণার আগে আপনাকে একটা স্টেটমেন্ট দিতে হয় প্রার্থী এবং দলকে, আবার নির্বাচন শেষ হওয়ার পরে আর একটা স্টেটমেন্ট দিতে হয়। এখন যে আমাদের এক্সিস্টিং আরপিও 2021-এ যেটা কারেক্টেড ভার্সন, সেখানে আপনি বলেন তো কোনো রাজনৈতিক দলের একজন প্রার্থীর যে আয়, সেটাও তো রিফ্লেক্টেড হয় না 300 আসন মিলে এই দলগুলোর মধ্যে। সো লেট আস হ্যাভ এ ফেয়ার পলিসি, যে আপনি রাজনৈতিক দল 25 কোটি 50 কোটি এত টাকা খরচ করতে পারবে, কিন্তু তার হিসাবটা স্বচ্ছ হতে হবে, উৎসটা স্বচ্ছ হতে হবে। এই জায়গাগুলো নিয়ে কিন্তু ভাববার সময়। এবং আমি মনে করি যে এবার যখন সংস্কার প্রক্রিয়াটা আমরা এগিয়ে নেব, রাজনৈতিক দল, নির্বাচনী ব্যয়, রাজনৈতিক দলের ব্যয়, নির্বাচনী ব্যয়কে ইনক্রিজ করা এবং সেখানে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি এনশিওর করা।